বন্ধুরা, বর্তমান সময়ে সবথেকে ভাইরাল খবর কি জানেন? চীন তার মরুভূমি অঞ্চলগুলিতে অধিক মাত্রায় খরগোশ ছাড়তে শুরু করেছে। তথ্য মারফত এমনটা বলা হচ্ছে যে চীনের সরকার 1.2 মিলিয়ন খরগোশ তাদের মরুভূমি অঞ্চলে ছেড়ে দিয়েছে। আনুমানিক প্রায় 12 লক্ষ খরগোশ মরুভূমি অঞ্চলে এমনি ছেড়ে দিয়েছে। এই সকল খরগোশগুলিকে মরুভূমি অঞ্চলে কেন ছাড়া হলো, এটা জানার পর আপনিও আজ অবাক হয়ে যাবেন। ইভেন চীনের সরকারের বুদ্ধির প্রশংসা করতে আপনি বাধ্য হবেন। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, চীন যখন নতুন ধরনের কোনো কাজ করে বা কোনো কিছুর জন্য পদক্ষেপ নেয়, তার পিছনে নিশ্চয় তার কোনো ফায়দা রয়েছে। কারণ বেনিফিট ছাড়া সে কোনোদিন কোনো কাজ করে না। অর্থাৎ স্বার্থ ছাড়া বা ভালো উদ্দেশ্য ছাড়া চীন কখনো কোনো কিছুতে অর্থ ব্যয় করে না। চীনের মধ্যে একটি বড় সমস্যা রয়েছে যে চীনের যে মরুভূমি অঞ্চল রয়েছে সেটা ধীরে ধীরে বিস্তার লাভ করতে শুরু করেছে। 1990-এর দশকে চীনের মরুভূমি অঞ্চলের পরিমাণ ছিল প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার। তবে 2015 সালে যখন এই মরুভূমি অঞ্চলের পরিমাণ মেজারমেন্ট করা হয়, তখন একটা আশ্চর্য রকমের রেজাল্ট পাওয়া যায়। 2015 সাল আস্তে আস্তে চীনের মরুভূমি অঞ্চল অনেকটা পরিমাণে বিস্তার লাভ করে, আর এই মরুভূমি অঞ্চল বিস্তৃত হয়ে প্রায় 26 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া কভার করে নেয়। পরবর্তীতে জানতে পারা যায় 3 ভাগের 1 অংশ অঞ্চল মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে। অবশেষে চীনের কর্তৃপক্ষ টনক নড়ে এবং তারা ভাবতে শুরু করে আমাদের মরুভূমি অঞ্চল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, আর আগামী দিনে এই মরুভূমি অঞ্চল গোটা চীনকে গ্রাস করে নেবে। পরবর্তীতে তারা ভাবতে শুরু করে এই মরুভূমিতে বিস্তৃত হওয়া সমস্যাকে আটকানোর জন্য একটা বড় ধরনের পদক্ষেপ নিতে হবে। আপনাদের জানার উদ্দেশ্যে আরও একটি বিশেষ তথ্য দিয়ে রাখি, চীনে প্রত্যেক বছর মরুভূমি অঞ্চল বিস্তৃত হওয়ার পরিমাণ হলো প্রতি বছর 10,400 স্কোয়ার কিলোমিটার। এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য সর্বপ্রথম গাছ লাগানো শুরু করা হয়, অর্থাৎ অধিক মাত্রায় চীনের মরুভূমির স্থানগুলিতে গাছ বসানো শুরু করা হয়। আর এইভাবে চীনের সরকার মরুভূমির হাত থেকে বাঁচার জন্য একটা উপায় খুঁজে বের করে, কিন্তু গাছ বসানো এই পদ্ধতি খুব একটা কার্যকরী প্রমাণিত হয়। অবশেষে এই ফিল্ডে চীনের একজন সুপরিচিত বা সুনামধন্য বিজ্ঞানী এন্ট্রি নেয়, একজন চীনা বিজ্ঞানী যার নাম কিয়ান জুজেন। অবশেষে এই বিজ্ঞানী একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। সর্বপ্রথম তিনি বলেন মরুভূমি অঞ্চলে শুধুমাত্র উদ্ভিদ বসালে সমস্যার সমাধান পাওয়া যাবে না, এর মধ্যে ইকোসিস্টেমের কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে, অর্থাৎ বাস্তুতন্ত্রের মধ্যে বিশেষ পরিবর্তন আনতে হবে। আর ওনার এইরূপ মন্তব্যের পর 3টি বিশেষ পরিবর্তন নিয়ে আসা হয়। সর্বপ্রথম ফরেস্ট্রি, অর্থাৎ জঙ্গলের মধ্যে যে প্যাটার্নে বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মায়, আর দ্বিতীয় নম্বরে সেখানে কৃষিকাজ যুক্ত করা হয়, যাতে করে চীনের কিছু সংখ্যক মানুষ একটা নির্দিষ্ট রোজগার পায়। বন্ধুরা, চীনের জনসংখ্যা সম্পর্কে কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন, কারণ চীন হলো একটি ঘনবসতিপূর্ণ দেশ, যার ফলে সেখানকার সাধারণ মানুষগুলিকে রোজগার দেওয়ার জন্য এমন কিছু ফসল চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয় যেগুলি বালি মাটিতে জন্মায় এবং কম জলের মধ্যেও তারা টিকে থাকতে পারে। সেখানকার সরকার দ্বারা এই কৃষিকাজকে প্রমোট করা হয়। অবশেষে তার মধ্যে অ্যানিম্যাল হাজবেন্ডারি যুক্ত করা হয়, অর্থাৎ এই মরুভূমি অঞ্চলের মধ্যে পশুপালনকে যুক্ত করা হয়। এটাকে বলা যেতে পারে এক পর্যায়ের সমন্বিত পদ্ধতি, যার মধ্যে গাছপালা বসানো থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজির চাষাবাদ এবং পশুপালনও রয়েছে। সর্বপ্রথম তারা নানা ভাবনা চিন্তা করে দেখে যে এই মরুভূমি অঞ্চলে এমন কিছু পশুকে নিয়ে আসতে হবে যেগুলি খুব কম সময়ের মধ্যে অধিক বাচ্চা জন্ম দিতে পারে এবং খুব দ্রুত গতিতে নিজেদের বংশবৃদ্ধি করতে পারে। এই রকমের কিছু প্রজাতির পশুকে এই মরুভূমি অঞ্চলে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তারা বেছে নেয় ফ্রান্সের একটি বিশেষ প্রকারের খরগোশকে। এই প্রকার খরগোশকে বলা হয় রেক্স র্যাবিট। ফ্রান্সের এই প্রজাতির খরগোশকে চীনের মরুভূমি অঞ্চলে পালন করা শুরু করা হয়েছে। বন্ধুরা, আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই রেক্স র্যাবিটের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই ধরনের খরগোশ গাছের মূল খেতে খুব বেশি পছন্দ করে, আর গাছের মূল খাওয়ার জন্য এরা মাটিকে খুব দ্রুত খনন করতে পারে। আর কোথাও ঘাস থাকলে সেই ঘাসের কাছে গিয়ে গর্ত খুলে সেই ঘাসের যে মূল রয়েছে সেই মূলগুলিকে খেয়ে থাকে। আর অন্যান্য প্রাণীদের তুলনায় এই প্রজাতির খরগোশ প্রায় 25 গুণ বেশি গতিতে বংশবৃদ্ধি করতে পারে। এরা 1 বছরের মধ্যে 40টিরও বেশি বাচ্চা দিতে পারে। আর এমনটা অনুমান করা হচ্ছে চীনের যে মরুভূমি অঞ্চলটিতে 12 লক্ষ খরগোশ ছাড়া হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে সেখানে 18 থেকে 20 লক্ষ খরগোশ দেখতে পাওয়া যেতে পারে। আর যেহেতু এই খরগোশগুলি সেখানকার বালি মাটি খুঁড়ে সেখানে গর্ত খোলা শুরু করে দিয়েছে, তাই সেই অঞ্চলে মাটির উর্বরতা আগের তুলনায় অনেকটা পরিমাণে বেশি বৃদ্ধি পেয়েছে। আর খরগোশের যে মলমূত্র রয়েছে সেটি সার হিসাবে ব্যবহার হবে। সাধারণত খরগোশ যখন গর্ত করে তখন উপরের মাটি নিচে যায় এবং নিচের মাটি উপরে নিয়ে আসে, আর বারংবার এই প্রসেস ঘুরপাক খেতে থাকে, যার ফলে খুব অল্প সময়ের মধ্যে মাটি অনেক গুণ বেশি উর্বরতা হয়ে ওঠে। সাধারণত কোনো চাষের জমিতে ট্রাক্টর দিলে এই ধরনের উর্বরতা বৃদ্ধি ঘটা দেখতে পাওয়া যায়, কিন্তু খরগোশের সাহায্যে এটা সম্পূর্ণ ন্যাচারালি হয়ে থাকে।
একই সঙ্গে খরগোশ ঘাসের বীজগুলি খাওয়ার পর সেগুলি বর্জ্য পদার্থ হিসাবে মলরূপে বের করে থাকে, যা পরবর্তীতে সেখান থেকে নতুন ঘাসের জন্ম দেয়। অতীতে যখন এই সকল খরগোশগুলিকে নিয়ে আসা হয়নি, তখন চীনের 100 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে শুধুমাত্র 3 কিলোমিটার এরিয়ার মধ্যে উদ্ভিদ এবং ঘাস দেখতে পাওয়া যেত। কিন্তু এই খরগোশগুলিকে ছাড়ার পর কিছু সময় 87 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে ঘাস এবং নতুন করে উদ্ভিদ জন্ম নিতে দেখতে পাওয়া যায়। আর ধীরে ধীরে সেখানকার মরুভূমি অঞ্চল ন্যাচারালি জঙ্গলে পরিণত হওয়া শুরু করেছে। আর এইভাবে দিন যত এগোবে ততই চীনের মরুভূমি অঞ্চল ধীরে ধীরে সাধারণ জমি অর্থাৎ মাটির পরিমাণ বাড়তে শুরু করবে। আর এমন একটা সময় চলে আসবে যখন চীনের মরুভূমি অঞ্চল সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আর সেখানে চারিদিক শুধুমাত্র বড় বড় উদ্ভিদ এবং ঘাস দেখতে পাওয়া যাবে। চীন টেকনোলজির দিক থেকে অনেকটা পরিমাণে এগিয়ে গিয়েছে, তারপরও ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে মরুভূমিতে গাছ তৈরি করতে হয় সেই সম্পর্কে সকলকেই তাদের থেকে শিক্ষা নেওয়াটা দরকার। তবে এই মরুভূমি অঞ্চলে যাদেরকে কৃষিকাজ করতে বলা হয়েছিল এবং যে সকল শ্রমিকরা সেখানে কাজ করতে শুরু করেছিল, বর্তমানে তাদের ইনকাম আগের তুলনায় অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। অপর পাশে এই সকল খরগোশগুলির চামড়া দিয়ে অনেক দামি দামি ব্যাগ এবং অন্যান্য ব্যবহৃত সামগ্রী তৈরির কাজে ইউজ করা হয়। তবে চীন দেশের খরগোশের মাংস একটু বেশি পরিমাণে বিক্রি হয়, যার ফলে চীন দেশের বেশিরভাগ কৃষক এই কাজে একটু বেশি পরিমাণে যুক্ত হতে শুরু করেছে। আর বর্তমানে তাদের ইনকাম আগের তুলনায় অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। চীনের সরকার দ্বারা যে সম্মিলিত পরিকল্পনা নেওয়া হয়েছিল তার দ্বারাই অনেক মানুষ বর্তমানে লাভ পাচ্ছে। সর্বপ্রথম তারা উদ্ভিদের চারা ফেলে এবং সেখানে অনেক খরগোশকে নিয়ে আসে, আর পরবর্তীতে এই সকল খরগোশগুলি সেখানকার মাটিগুলিকে অধিক মাত্রায় উর্বর করে তোলে। আর কিছু সময় পর সেই মাটিতে কৃষকরা নতুন করে ফসল চাষ করতে শুরু করে। মরুভূমি অঞ্চলকে গ্রিন সবুজ অরণ্যে তৈরি করা চীন যে প্রতিশ্রুতি নিয়েছিল, ধীরে ধীরে তার সেই চিন্তাভাবনা সফল হতে শুরু করেছে। চীনের এই উন্নয়ন মানের প্রক্রিয়া প্রত্যেকটি দেশকে অবলম্বন করা উচিত। যে সকল দেশগুলিতে মরুভূমি অঞ্চল রয়েছে সেই মরুভূমিকে দূর করার জন্য এবং উদ্ভিদের পরিমাণ বাড়ানোর জন্য এই সকল পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই নতুন আইডিয়া সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে আপনারা প্রত্যেকেই আপনাদের মতামত লিখে দেবেন। আর আমি খুবই গুরুত্ব সহকারে আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করে থাকি। আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আপনাদের একটি লাইক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলি মানুষকে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।